তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। এই সাহিত্য সূর্যটি ৮ই মে ১৮৬১ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কোল আলোকিত করে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিচয় তিনি নিজেই। তিনি ছিলেন কবি, উপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকও মনে করা হয়। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়েছে। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় ও মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোট গল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য ১৯ খণ্ডে, চিঠিপত্র ও ৪টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় ২,০০০ ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথের অন্তর্নিহিত জীবনবোধ ছিল স্থির এবং বহু পরিবর্তনকে স্বীকার করে নিয়েও আপন আদর্শে প্রতিষ্ঠিত। অন্যদিকে তার সৃজনশীল রূপটি ছিল চলিষ্ণু ও পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ কেবল তাঁর কালের কবি নন, তিনি কালজয়ী। বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর আবির্ভাব ছিল এক যুগান্তর। বাল্যকালে রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হলেও কিছুদিন পরেই রবীন্দ্রনাথ অনিয়মিত হয়ে পড়েন। তার লেখাপড়া চলতে থাকে বাড়িতে বসে। মহর্ষির প্রকৃতিপ্রীতি ও সৌন্দর্যবোধের সঙ্গে কবির নিবিড় পরিচয় ঘটে। রবীন্দ্রনাথ শৈশব থেকে যৌবনে পদার্পণ করেন। এরপর থেকে তার শিক্ষা ও সাহিত্য চর্চা অনেকটাই বাধামুক্ত হয়। রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় ১২৮১ সনের অগ্রহায়ণ মাসে। তার দ্বিতীয় কবিতা প্রকাশিত হয় প্রকৃতির খেদ ১৮৭৫ সালে। দেশের প্রচলিত শিক্ষাধারার প্রতি রবীন্দ্রনাথের অনাগ্রহ দেখে মেজদা সত্যেন্দ্রনাথ তাকে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠানোর প্রস্তাব করেন। ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে গমন করেন। সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন। তবে এই পড়াশোনাও সম্পূর্ণ হয়নি। ১.৫ বছর অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন। এই ১.৫ বছর তিনি সে দেশের সমাজ ও জীবনকে গভীরভাবে নিরীক্ষণ করেন। এর প্রমাণ পাওয়া যায় ভারতীতে প্রকাশিত তার ইউরোপ প্রবাসীর পত্রে। রবীন্দ্রনাথ ইংল্যান্ড থেকে কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ না নিলেও সেখানে তার প্রতিভার বিকাশের পথ খুঁজে পেয়েছিলেন। সে দেশের সঙ্গীত বিষয়ে অসীম কৌতূহল নিয়ে তিনি নিজের মতো করে পড়াশোনা করেন। পড়াশোনা চলতে থাকে। একদিন সূর্যোদয়ের মুহূর্তে আকস্মিকভাবে তার মধ্যে জেগে ওঠে এক দিব্য প্রেরণা, যার ফলে জগৎ, প্রকৃতি ও মানুষ সবকিছু তার চোখে এক বিশ্বব্যাপী আনন্দধারায় প্লাবিত বলে মনে হয়। এ অলৌকিক অনুভূতিরই বহিঃপ্রকাশ তার বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে। তিনি বাংলাদেশের খুলনার বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে। ১৮৯০ সালের অক্টোবর মাস রবীন্দ্রনাথ ঠাকুর পিতার আদেশে জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিচিত্র পথ খুঁজে পায়। এতদিন তিনি যে কাব্য, নাটক, উপন্যাস লিখেছেন তার সবই ছিল ভাবমূলক এবং বিশুদ্ধ কল্পনার বস্তু।
কিন্তু জীবনের এই পর্যায়ে এসে রবীন্দ্রনাথ জমিদারি তদারকির জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা শাহজাদপুর, প্রতিশর, কালীগ্রাম ও শিলাইদহ। এই সূত্রেই শিলাইদহে গড়ে ওঠে একটি কবিতীর্থ। পদ্মাবক্ষে নৌকা চড়ে বেড়ানোর সময় পদ্মা নদী, বালুচর, কাশবন, সূর্যোদয়, সূর্যাস্ত, দরিদ্র জীবন এবং সেখানকার সাধারণ মানুষের হৃদয়নীলা কবিকে গভীরভাবে আলোড়িত করে, যা এ পর্বের গল্পে ও কবিতায় প্রতিফলিত হয়েছে। বাংলাদেশে এসে কবি প্রতিভার ব্যাপক বিস্তার ঘটে। তিনি এখানে এসে যোগ্য স্থানটি খুঁজে পেয়েছিলেন। এ সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি, এ যেন কুজ্ঝটিকায় পথ হারানো পথিকের হঠাৎ আবিষ্কার করতে পারা যে সে তার আপন ঘরের সামনেই দণ্ডায়মান। প্রমথনাথ বিশি বাংলাদেশে রবীন্দ্র প্রতিভার এই অসামান্য এবং অভূতপূর্ব বিস্ফোরণের কথা বলতে গিয়ে বলেন, এ তার জন্মস্থান নয়, এখানে এসে পৌঁছাতে তার কিছু বিলম্ব হয়েছে, তাই তার প্রতিভা স্ফুরণেও কিছু বিলম্ব। রবীন্দ্রনাথ বাংলাদেশে এসে কখনো একাকী, কখনো স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে শিলাইদহ, শাহজাদপুর ও নওগাঁর প্রতিশরে এসেছেন। পেতেছেন ক্ষণিকের সংসার, ঘুরে বেরিয়েছেন বোটে, পালকিতে, নৌকায়। যে লেখার মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্ব দরবারে পরিচিত হন, নোবেল পুরস্কার লাভ করেন, সেই লেখার স্থান বাংলাদেশের এই তিনটি স্থান হওয়ায় দেশবাসী আজ গর্বিত। শিলাইদহে বসেই রবীন্দ্রনাথ যেসব গান লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, কুষ্টিয়ার গড়াই নদীর তীরে বোটে বসে লেখা সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর এই গানটি, শিলাইদহে বসে লেখা আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কৃষ্ণকলি আমি তাঁরেই বলি প্রভৃতি উল্লেখযোগ্য গান। কবিগুরু শিলাইদহে ছিলেন 1922 সাল পর্যন্ত। এই সুদীর্ঘ 30 বছর এখানে অবস্থানকালে তিনি সৃষ্টি করেছেন সাহিত্যের অমূল্য সম্পদ। তেমনি শাহজাদপুর এবং প্রতিশরেও তার সাহিত্য সমৃদ্ধি লাভ করেছে। প্রতিশরে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে প্রভৃতি শিশু পাঠ্য কবিতা। কাব্যনাটিকা বিদায় অভিশাপ এখানে লিখেছেন। চৈতালি, কল্পনা ও কণিকা কাব্যের অনেক কবিতায় নাগর নদের পদ্মাবটে বসে লেখা। এছাড়াও ছোট গল্প প্রতিহিংসা ও ঠাকুরদা এবং ঘরে বাইরে গোরা উপন্যাসের অংশবিশেষও প্রতিশরে লেখা। 1901 সাল রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মারা যান। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকাকে হারান কবি। 1905 সাল 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন এবং 1907 সালের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সৌমীন্দ্রনাথের মৃত্যু হয়। এ সকল কিছুর মধ্যেই 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ইতিমধ্যেই বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবিখ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য ও 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি দেয়। 1921 সালে শান্তিনিকেতনের অদূরে পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এটির উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ, সমবায় প্রথার ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। 1923 সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। উল্লেখ করার মতো গান্ধী এবং আলবার্ট আইনস্টাইন সহ বিশ্বের বিভিন্ন নামি দামি মানুষের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সখ্যতা ছিল।
রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকে মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পনুশ্চ, শ্যামলী, পত্রপুট, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়, বিশ্বপরিচয় ইত্যাদি 50টি গ্রন্থ প্রকাশিত হয়। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয় তাকে। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়েছিলেন কবি। তখন তার অবস্থা ছিল আশঙ্কাজনক। সেবার সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। এই সময় পূর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলো ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুসুম